আজকে আমরা লেকচার শিট পড়বো, লেকচার শিট 11। লেকচার শিট 11 এর মধ্যে লেকচার 11, লেকচার 11 এর মধ্যে কি কি আছে? কন্ডিশনাল সেন্টেন্স আছে, আছে এগ্রিমেন্ট, আছে রিডান্ডেন্সি, তারপরে রয়েছে একটা পোয়েম আছে। কি আছে? একটা পোয়েম, একটা পোয়েম আছে। পোয়েমটা হচ্ছে ড্রিম নিয়ে একটা পোয়েম আছে। তো এই মূলত হচ্ছে আজকের ক্লাসের লেকচার শিট। আজকের ক্লাসটা আমাদের আলোচ্য বিষয়, এবং আজকের ক্লাসটা হচ্ছে খুবই সহজ, খুবই প্রাঞ্জল, খুবই প্রাঞ্জল, এবং তোমাদের ইন্টারমিডিয়েটের সাথে খুবই রিলেটেড ইন্টারমিডিয়েটের সাথে। আজকের লেকচার শিটটা খুবই সহজ একটা লেকচার শিট, যেখানে কন্ডিশনাল সেন্টেন্স তোমরা ক্লাস 6 থেকে পড়ছো। এগ্রিমেন্ট হয়তো এটা একটু নতুন লাগতে পারে, বাট একদম সহজ একটা টপিক, একদম সহজ। আহ, মানে আর রিডান্ডেন্সি 2 মিনিটও পড়ানো লাগবে না। আর পোয়েম ওই 1 মিনিটের কাজ। তো আজকে লাগছে সেটা ওভারঅল 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। 30 মিনিট, সহজ একটা টপিক। সো আর ইউ রেডি পিপল? আর অল অফ ইউ রেডি? সবাই রেডি তো না? ওকে, সাবিকুন নাহার, ফারহানা, ইশরাক আমাদের সাথে আজকে আছে। ওকে, রিতা আক্তার, নতুন মনে, সবাইকে নতুন মনে হচ্ছে? আমি কি মানে বেঁচে, এটা তো মানে আমাদের, মানে আমার সাথেই পরিচিত তো না, মানে সব সময় তো দেখা হয় না। Come to, but it seems like that I am new to this batch. I am exposed kind of newly to this batch. It seems like people are kind of unknown to me. ফারহানা, ইশরাক আছে, রিতা আক্তার। ভাই শীট নাম্বার কত? লেকচার শীট তো 11, এখানে তো লেখা আছে লেকচার শীট হচ্ছে 11। ওকে, ঠিক আছে, লেটস স্টার্ট উইথ, প্রথমে আমরা পড়ি কন্ডিশনাল। শোনো, আগে মনোযোগ দিয়ে কথাটা শোনো, মনোযোগ দিয়ে কথাটা শোনো, তাহলে মানে এটা অনেক ইজি হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কথা শোনো। কন্ডিশনাল সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, দুইটা পার্ট। এই যে দুইটা পার্ট থাকবে কন্ডিশনাল সেন্টেন্সে, দুইটা পার্টে দুইটা ক্লজ থাকে। এবং কন্ডিশনালটা শুরু হয় সাধারণত ইফ দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? ইফ যুক্ত ক্লজ। কন্ডিশনাল সেন্টেন্সটা সাধারণত শুরু হয় ইফ দিয়ে, অথবা প্রোভাইডেড দ্যাট দিয়ে। সেটা পরে আসছি, সাধারণত বলছি ইফ দিয়ে কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়। মনোযোগ দিয়ে কথাটা আগে শোনো। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রশ্ন অ্যানসার করতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। কত সেকেন্ড? মাত্র 30 সেকেন্ড। মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের কম সময়ে, মানে কমের মধ্যে হয়ে যায়। 30 সেকেন্ড লাগবে না, 10 সেকেন্ড সময়ের মতো লাগবে। তো কন্ডিশনাল সেন্টেন্সটার দুইটা ক্লজ থাকবে। তো প্রথম ক্লজটা ধরো, ইফ যুক্ত ক্লজটা দেয়া আছে ধরো প্রেজেন্ট ইনডিফিনিট। কি? প্রেজেন্ট ইনডিফিনিট। তুমি ধরো পরীক্ষার সময় ইফ যুক্ত ক্লজটাকে পাইলা প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরবর্তী যে খালি একটা ক্লজ দেয়া থাকবে সেখানে তুমি কি খুঁজবা? সেখানে খুঁজবা সাবজেক্ট প্লাস ক্যান, অথবা মে, অথবা শ্যাল, অথবা উইল, অথবা মাস্ট, তারপরে খুঁজবা ভার্বের বেস ফর্ম, রাইট? তার মানে তুমি যদি ইফ যুক্ত ক্লজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে পাও, পরবর্তী ক্লজে খুঁজবা সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে মাস্ট, শ্যাল উইল ক্যান মে মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল ক্যান মে মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম। আবার হয়তো এই ক্লজটা দেয়া থাকবে, তোমাকে এই ক্লজটা বের করতে বলবে। তুমি যদি সেকেন্ড ক্লজে পাও শ্যাল উইল ক্যান মে মাস্ট প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে তুমি বুঝে যাবা আগেরটা হবে কি? প্রেজেন্ট ইনডিফিনিট। আগেরটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। ইজ ইট ক্লিয়ার? বুঝেছো তো না? আচ্ছা, তারপরে দেখো, যদি ইফ যুক্ত ক্লজটা হয় পাস্ট ইনডিফিনিট, কি হয়? পাস্ট ইনডিফিনিট। ধরো ইফ যুক্ত ক্লজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে এই ক্লজটা কি খুঁজবা তুমি? এই ক্লজটা আইসা খুঁজবা সাবজেক্ট প্লাস শুড, উড, মাইট, কুড প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ওই পাশে খুঁজবা কি? শুড উড কুড প্লাস শুড উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, শুড উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, শুড উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, শুড উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে আমরা ধরে নিব আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট। কথাটা বুঝেছো তো না? আগেরটা হবে কি? পাস্ট ইনডিফিনিট। বুঝেছো তো না? আচ্ছা, তারপরে আসো, যদি ইফ যুক্ত ক্লজটা তুমি যদি দেখো পাস্ট পারফেক্ট থাকে, কি থাকে? পাস্ট পারফেক্ট। তার মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, ভি3, এটার মানে তো পাস্ট পারফেক্ট না?
এটার মানে হচ্ছে পাস্ট পারফেক্ট। তুমি যদি সরি had প্লাস v3 সাবজেক্ট প্লাস had প্লাস v3 মানে পাস্ট পারফেক্ট যদি পাও, পরবর্তীতে তুমি কি খুঁজবা? পরবর্তীতে তুমি খুঁজবা সাবজেক্ট প্লাস should have অথবা could have অথবা would have অথবা might have প্লাস v3। তার মানে should have could have might have প্লাস v3 যদি থাকে, আমি আগে খুঁজবো কি পাস্ট পারফেক্ট, আগে খুঁজবো পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট থাকলে পরবর্তীতে should have প্লাস v3 could have প্লাস v3 might have প্লাস v3 would have প্লাস v3। যদি should could would might প্লাস ভার্বের বেস ফর্ম পাই, তাহলে আমি আগে খুঁজবো পাস্ট ইনডেফিনিট। যদি shall can may can may shall will পাই, আগে খুঁজবো প্রেজেন্ট ইনডেফিনিট ইফ যুক্ত ক্লজটা। কথাটা ক্লিয়ার? কথাটা বুঝেছো? মানে এইখানের কথাটা বুঝেছো কিনা? এই জাস্ট এই কথাটা বুঝলেই তোমার একদম ইজি, এই কথাটা বুঝলেই একদম ইজি হয়ে যাবে, একদম ইজি এই কথাটা বুঝলেই। ওকে ফাইন, তাহলে চলো আমরা কিছু এক্সারসাইজ করি, প্রচুর এক্সারসাইজ করি, এবং এগুলা পরে একটু ব্যাখ্যা করছি, আরো একটু ব্যাখ্যার দরকার আছে, তবে আমি জেনারেল বললাম আর কি, জেনারেল, একদম জেনারেল। ধরো কি বলা যায়, আমি দেখি আমি স্ক্রিনটা একটু শেয়ার দিতে পারছি কিনা, আমি স্ক্রিনটা একটু শেয়ার দেওয়ার ট্রাই করি, একটু ওয়েট, হ্যান্ড রেজ করো as so that I can unmute him for the ease of the class, for the ease of the class. So I am unmuting Kamrul Islam. আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ইসলাম, তুমি পেজ নাম্বার 3 এ যাও, পেজ নাম্বার 3 গিয়েছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দেখো পেজ নাম্বার 3 এ অনেকগুলো ড্রিল দেয়া আছে, প্র্যাকটিস অন কন্ডিশনাল সেন্টেন্স দেয়া আছে না? জি ভাইয়া, প্রায় 25টা। হ্যাঁ, প্রায় 25টা। আচ্ছা, খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো কন্ডিশনাল সেন্টেন্স গুলো প্রত্যেকটা সেন্টেন্সে দুইটা করে পার্ট, তাই না? জি ভাইয়া। আচ্ছা, খেয়াল করো, কখনো কখনো ইফ যুক্ত ক্লজটা ব্ল্যাঙ্ক দেওয়া, কখনো কখনো ইফ এর পরেরটা ব্ল্যাঙ্ক দেওয়া, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে যেটা ব্ল্যাঙ্ক দেওয়া সেটা দেখার দরকার নাই, মানে ব্ল্যাঙ্ক যে অপশনটা সেটা দেখার দরকার নাই, রাইট? কোনটা দেখবো? যেই ক্লজটা দেয়া আছে, যেই ক্লজটা কি দেয়া আছে, ওই ক্লজটা দেখে আমি সিদ্ধান্ত নিব আগেরটা কি হবে। যেমন প্রথম সেন্টেন্সটা দেখো, ইফ ইউর ক্লজটা ব্ল্যাঙ্ক, আমার এটা দেখার দরকার নাই, আমি পরবর্তীটাতে যাই, তাহলে পরবর্তীতে দেখো কি আছে, উইল গেট আছে, কি আছে? ইউ উইল গেট ইজ সিক। হ্যাঁ, তার মানে উইল গেট তার মানে প্রথম ক্লজ, তার মানে আগেরটা কি হবে তাহলে? প্রেজেন্ট ইনডেফিনিট। আগেরটা কি হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে কি হবে বলো তো? ইফ ইউ, आंसर কি হবে? ইফ ইটের প্রেজেন্ট ইনডেফিনিট তো ইটি, তাই না? ইফ ইউ ইট, হ্যাঁ জি ভাইয়া। ইফ ইউ ইট, প্রেজেন্ট যেহেতু প্রেজেন্ট, ওই যে ক্লুজ দেওয়া আছে উইল, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট অনুসারে, সুতরাং প্রেজেন্টে হবে ইট। ওকে, ঠিক আছে। তারপর দ্বিতীয় আসো, আবার দেখো ইফ যুক্ত ক্লজটা ব্ল্যাঙ্ক দেওয়া, তাই তো? জি ভাইয়া। আমার এটা দেখার দরকার নেই, পরেরটায় যাও, দেখো উড পার্টিসিপেট আছে, কি আছে? উড পার্টিসিপেট হচ্ছে পাস্ট ইনডেফিনিট, তাহলে পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে বি এর পাস্ট ইনডেফিনিট কি হয়? ওয়াজ অথবা ওয়্যার, রাইট? ওয়্যার। জি ভাইয়া। কিন্তু মনে রাখবা কন্ডিশনাল ওয়াজ না হয়ে ওয়্যার হয়, কি হয়? ওয়্যার হয়। ওয়্যার হয়। তাহলে এখানে কি হবে? এটা ইফ জন কার্লোস ওয়্যার এ বেটার স্টুডেন্ট হি উড পার্টিসিপেট ইন দ্য ক্লাস মোর অফেন। ওকে ফাইন, তারপর এটা যাও, ব্র্যান্ডন ড্যাশ জয়েন দ্য আর্মি, এটা দেখা যাও ব্ল্যাঙ্ক দেয়া আছে, আমার এটা দেখার দরকার নাই, তাইলে আমি পরেরটাতে যাই, হি ফেইলস, কি আছে? ইফ যুক্ত ক্লজটা কি আছে? প্রেজেন্টে আছে না? জি ভাইয়া, প্রেজেন্টে আছে। যেহেতু প্রেজেন্টে আছে, তাহলে পরেরটা কি হবে? পরেরটা হবে যে প্রেজেন্টে হবে, মানে ক্যান অথবা উইল অথবা ক্যান, মে, শ্যাল, উইল বা মাস্ট। হ্যাঁ, পারবে বেস ফর্ম, রাইট? ওকে ফাইন। আচ্ছা, তাহলে এবার দেখো 6 নাম্বারটা দেখো, 6 দেখো 6 কি আছে দেখো, ইফ অ্যান্ডি হ্যাড দ্য স্যামন, ব্ল্যাঙ্ক যেটা দেয়া আছে আমার এটা দরকার নাই, আগেরটা আসো, হ্যাড এটা কোন পার্ট, কোন টেন্সে আছে? হ্যাড এটা আছে ভাইয়া পাস্ট পারফেক্ট। হ্যাঁ,
যেহেতু পাস্ট পারফেক্ট আছে, হ্যাড প্লাস V3 আছে, তারপরে এটা হয় আমরা শুড হ্যাভ প্লাস V3, কুড হ্যাভ প্লাস V3, অথবা উড হ্যাভ প্লাস V3, অথবা মাইট হ্যাভ প্লাস V3, তাই না? জি ভাইয়া। এখানে কোনটা দিতে পারি আমরা? 6টা তাহলে উড হ্যাভ প্লাস পাস্ট পারফেক্ট এর ইয়ে দিতে হবে, ক্লু দিতে হ্যাঁ, হবে। তাহলে আমরা দিতে পারি if Andy had had the salmon he would have liked his meal better, right? জি ভাইয়া। তোমার বাড়ি কি কুমিল্লা? জি ভাইয়া। ওকে ওকে, আচ্ছা। তারপর দেখো 7 দেখো লিউ উড হ্যাভ স্পোকেন, তার মানে দেখো উড হ্যাভ প্লাস V3 আছে, তাই না? পাস্ট পারফেক্ট। হ্যাঁ, তার মানে আগেরটা কি হবে তাহলে? পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পাস্ট পারফেক্ট পারফেক্ট দিয়ে দাও, তাহলে পাস্ট পারফেক্ট লিউ হ্যাড ওয়ান্টেড। if he had wanted কি হবে? if he had wanted, হ্যাড ওয়ান্টেড। বুঝেছো বিষয়টা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এগুলো হচ্ছে নরমাল সেন্টেন্স। এবার দেখো কোন জায়গায় স্টুডেন্টরা ঝামেলা বাঁকাবে, খেয়াল করো। এটা লেখা হয়েছে সবার? এটা লেখা হয়েছে কি সবার? এটা কি সবার লেখা হয়েছে? আমি জি মুছে ভাইয়া। দিচ্ছি, আমি নতুন কিছু লিখবো আবার। ওকে ফাইন। মূলত আমরা ঝামেলাটা যে জায়গায় করি সেটা হচ্ছে, ধর একটা সেন্টেন্স লিখলাম, if he had wanted, তার মানে কি আমরা পরেরটা কি দেব? I could have supported দেব না? I could have gone there, ধর কি দিলাম? I could have gone there। এই সেন্টেন্সটা ঠিক আছে তো না? ঠিক জি আছে, ভাইয়া, এটা ঠিক আছে। জি ভাইয়া ঠিক আছে তো। এখন ধরো মাঝে মাঝে এমন হয় পরীক্ষার সময়, মনে রাখবা মাঝে মাঝে এরকম একটা নিয়ম আছে, if এর পরিবর্তে হ্যাডটাকে সামনে নিয়ে আসা হয়। জাস্ট had he wanted, এই if you wanted যেই কথা, had he wanted একই কথা। বুঝছো কি বুঝো না? ভাইয়া যদি আরেকটু বলতেন। খেয়াল করো, if he had wanted এটা না, জি ভাইয়া। জাস্ট কি করে ইফটাকে তুলে দিয়ে হ্যাডটাকে সামনে নিয়ে আসে। তাহলে দেখো if he wanted যেই কথা, had he wanted একই কথা, রাইট? জি ভাইয়া। যেমন আবার খেয়াল করো, আমি লিখলাম, তাহলে তুমি নিজে বলো, আমি একটা সেন্টেন্স দিলাম, if you had come, তাহলে এটাকে যদি আমি এটার মতো করি তাহলে কি হয় বলো তো? এটা হয় had you come maybe। হ্যাঁ, তাহলে had you come, তার মানে if you had come যেই কথা, had you come একই কথা, You come right? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে had you come বা had দিয়েও যদি শুরু হয়, তাও আমরা সেটাকে থার্ড কন্ডিশনাল ধরবো। কি ধরবো? থার্ড কন্ডিশনাল। মানে তার পরবর্তীতে আমরা কি করব? হয় could have দিব, অথবা would have দিব, বা might have, অথবা might have, বা should have। হ্যাঁ, অথবা আমরা দেব should have, অথবা আমরা দেব কি? should have। বিষয়টা বুঝছো কি বুঝো না? জি ভাইয়া বুঝতে পারছি। মাঝে মাঝে আমরা হ্যাড দিয়ে যখন শুরু হয় আমরা সেটা বুঝতে পারি না, হ্যাড দিয়ে শুরু হয় সেটা আমরা বুঝতে পারি না। এটা হচ্ছে এক নাম্বার বিষয়। তার মানে দেখি তো আমরা এই ধরনের কোন সেন্টেন্স আমরা আছে কি না একটু দেখি। যেমন দেখো পেজ নাম্বার 3 এর ঢাকা ইউনিভার্সিটির 3 নাম্বার প্রশ্নটায় যাও। জি ভাইয়া। দেখো এখানে কি আছে, দেখো had I heard the weather report, কি আছে? had I heard the weather report, পেয়েছো? জি ভাইয়া পেয়েছি। তার মানে আমরা এটা ধরতে পারি, এটা এভাবে if I had heard এভাবে ধরতে পারি না আমরা? জি। যেহেতু if I had heard, তার মানে পরেরটা কি হবে? আমরা অপশন বাদ দেই, আমরা কি খুঁজবো? হয় should have খুঁজবো, না হয় would have খুঁজবো, না হয় could have খুঁজবো। তাহলে অপশন এ হইতে পারে, অপশন বি কি would have আছে? জি ভাইয়া এ would have আছে, আর কোনটাতে আছে একটা আছে। ডিতে আছে। হ্যাঁ, তাহলে ডি তে কিন্তু would have taking আছে। আমরা জানি কি would have এর পরে ভার্বের V3 হয়, তাই না? জি ভাইয়া। তাহলে আমরা কি দিব এখানে? অপশন এ দিব। কি দিব? অপশন এ দিব। বুঝেছো বিষয়টা? জি ভাইয়া। তারপরে ধরো এই ধরনের সেন্টেন্স কোথায় আছে আর? যেমন হ্যাঁ, যেমন তুমি ইয়াতে যাও পেজ নাম্বার 4 এ, পেজ নাম্বার 4 এর 15 নম্বর প্রশ্নটায় যাও।
ভাইয়া পাশেরটাও তো ছিল, ইফ আই হ্যাড নোন হি ওয়াজ। ওইটা তো সহজ, এটা তো সবাই বুঝবে। ইফ আই হ্যাড নোন, তার মানে হ্যাড, জাস্ট হ্যাড দিয়ে শুরু হয়েছে আর কি। 4 নাম্বারটা যাও, 15 নম্বর প্রশ্নটা গিয়েছো? জি ভাইয়া, হ্যাঁ, হ্যাড হি। সবাই একটু কমেন্ট করে জানাও তো তোমার কি হবে, 4 নম্বরের 15টা কি হবে বলো তো একটু সবাই। ফাহমিদুল, ফাহমিদুল তুমি আমাকে বলেছো শুড মাইট হ্যাভ, এক্ষেত্রে কোনটা ব্যবহার করলে হবে? তোমাকে যদি লিখতে দেয়, লিখার ক্ষেত্রে আমরা পারফেক্টিভের নিয়ম শিখিয়েছিলাম, কখন শুড হ্যাভ হবে, কখন কুড হ্যাভ হবে, কখন মাইট হ্যাভ হবে। আর যদি অপশন জানতে চায়, অপশনে 4টা দেয়া থাকবে না, যেগুলো একটাই দেওয়া থাকবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি, সবাই কমেন্ট করছি হ্যাড হি নোন, হ্যাড হি নোন, হ্যাড হি নোন। গুড, বুঝেছো তাহলে না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয় যেটাতে আমরা একটু ঝামেলা লাগাই। এবার আসো আরেকটা তোমাকে আমি করতে দিই, ধরো আমি তোমাকে করতে দিলাম, তুমি এটা করো, কি হবে বলো? ধরো বললাম ইফ দ্য পুলিশ হ্যাড সিন দ্য থিফ, সিন দ্য থিফ। দুইটা সেন্টেন্স, হ্যাঁ, দুইটা সেন্টেন্স লিখে আমি, এটা হচ্ছে মেইন ক্লজ। এটা কোন ক্লজ? মেইন ক্লজ। মানে মেইন ক্লজ না, মানে এটা হচ্ছে আমি ধরলাম এটা হচ্ছে এই সেন্টেন্সের কি বলা যায়, এই সেন্টেন্স মানে এটা হচ্ছে দুইটা সেন্টেন্সেরই সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে এটা, হ্যাঁ। জি। পরবর্তীতে আমি দুইটা সেন্টেন্স লিখবো। 1 নাম্বার সেন্টেন্স, দ্য থিফ, বা থিফ বানানটা না, থিফ, জাস্ট এখানে আছে ধরো অ্যারেস্ট, কি আছে? অ্যারেস্ট। আর অপশন বি, দ্য পুলিশ, দ্য পুলিশ অ্যারেস্ট। বলো এটাতে কি হবে বলো? ভাইয়া দা পুলিশ অ্যারেস্টেড মেবি হবে, দ্য কারণ পুলিশ হচ্ছে। অ্যারেস্টেড, কারণ এটা থার্ড, হ্যাড সিন, তো হ্যাড সিন না, জি ভাইয়া। তাহলে আমরা জাস্ট কি, তার মানে আমরা যেহেতু পাস্ট পারফেক্ট পেয়েছি, পরবর্তীটা কি হবে? পরবর্তীতে একটু ভিতরি হবে। মানে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস would ভি have থ্রি, might তাই have না? তো ভিতরি। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এটা কি হবে? দ্য পুলিশ, এই জায়গায় আমরা কি দিতে পারি? এই জায়গায় দ্য পুলিশ, দ্য পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি দ্য পুলিশ উড হ্যাভ অ্যারেস্টেড, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এটা কি দিতে পারি? এটা কি দিতে পারি? দ্য থিফ, দ্য থিফ, এটা তো মিলে না, তারপরও তাহলে আমরা কি বলতে পারি? দ্য থিফ। আবার দেখো, if the police had seen the thief would have arrested, আমরা যদি দেই তার মানে কি দাঁড়ায় দেখো, the thief would have arrested। আমি তো তোমাকে শিখাইছিলাম যে যেহেতু তুমি থার্ড কন্ডিশনাল পেয়েছো, তার মানে would have, could have, might have প্লাস v3 দিয়ে দিবা, বিষয়টা এমন না? জি ভাইয়া, এটা তো ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ, তার মানে অর্থটা কি হয়ে যায়, যে পুলিশ যদি চোরকে দেখতো, চোর অ্যারেস্ট করতো, এটা বোঝায় না? জি। আর চোর কি অ্যারেস্ট করতো না চোর অ্যারেস্ট হইতো? চোর অ্যারেস্ট হইতো। তো চোর যেহেতু অ্যারেস্ট হইতো, এখানে মিনহাজুল ঠিক লিখেছো, চোর যেহেতু অ্যারেস্ট হইতো, তার মানে চোর এখানে প্যাসিভ, চোর কি এখানে এসি। প্যাসিভ, যেহেতু প্যাসিভ, তার কারণে এখানে উড হ্যাভ হবে না, উড হ্যাভ এর পর আবার বিন দিতে হবে, কি দিতে হবে? বিন। তাহলে আমরা কি দিতে পারি? দ্য থিফ উড হ্যাভ বিন অ্যারেস্টেড, দ্য থিফ উড হ্যাভ বিন অ্যারেস্টেড। অ্যারেস্টেড। বুঝছো কি বোঝা নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। তার মানে তোমার যদি পরবর্তী ক্লজের এই সাবজেক্টটা প্যাসিভ হয়, তার মানে তোমাকে কি প্যাসিভ বলে, তার করতে হবে। সাথে বিন যোগ করে দিব। হ্যাঁ, প্যাসিভ করতে হবে, কি করতে হবে? প্যাসিভ করতে হবে। বিষয়টা বুঝছো কি বোঝা নাই? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, পরীক্ষার, হ্যাঁ, পরীক্ষার ক্ষেত্রে পোলাপান কি করে জানো? পরীক্ষার ক্ষেত্রে পোলাপান এটা যেহেতু হেড প্লাস v3 পায়, পরবর্তীতে দেখা যায় কি চোখ বন্ধ করে উড হ্যাভ প্লাস v3, কুড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ প্লাস v3, কুড হ্যাভ প্লাস v3, উড হ্যাভ প্লাস v3, কুড হ্যাভ প্লাস v3 দিয়ে দেয়। কিন্তু ঘটনা এই জায়গায় দেখো, এখানে উড হ্যাভ প্লাস v3 এর এর অর্থটা মিলে? জি না। এটার অর্থটা মিলে না। এটার অর্থটা হয়ে যায়, পুলিশ যদি করতে হবে চোরের তাহলে। দেখতো, চোর অ্যারেস্ট করতো, চোর তো আর অ্যারেস্ট করতো না, বলবো কি চোর অ্যারেস্ট হইতো, তাই না? জি। আচ্ছা, তুমি নিজেকে মিউট করো, তামান্না আনমিউট করো, তামান্না, তামান্না আনমিউট করো।
Taman, unmute yourself. Why people বুঝছি না আর দিছে নাকি আপনি দিছে না একটু এই থাকি লাগছে এই কাজটা শেষ করে দিই তামান না জি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি বুঝো নাই না? তুমি বললা আমাকে এটা মাত্র, তুমিই তো বলছো না? জি আচ্ছা খেয়াল করো, এখানের কন্ডিশনালটা কি? মানে হেড প্লাস ভি3, তাই তো? জি তাহলে হেড প্লাস ভি3 যেহেতু, তার মানে পরবর্তীটা হবে উড হ্যাভ প্লাস ভি3, কুড হ্যাভ প্লাস ভি3, মাইট হ্যাভ প্লাস ভি3, তাই না? হ্যাঁ তার মানে আমি যদি দেই দ্য থিফ উড হ্যাভ অ্যারেস্টেড, তার মানে কি পুলিশ অ্যারেস্ট করতো না পুলিশ অ্যারেস্ট হইতো, থিফ অ্যারেস্ট করতো নাকি থিফ অ্যারেস্ট হইতো, কোনটা? থিপ অ্যারেস্ট হইতো। তাহলে এখানে কি থিফ কি অ্যাক্টিভ না প্যাসিভ? জি এখানে কি থিফ কি অ্যাক্টিভ না প্যাসিভ? থিপ প্যাসিভ। প্যাসিভ, যেহেতু প্যাসিভ তখন কি উড হ্যাভ অ্যারেস্টেড হয় নাকি উড হ্যাভ বিন অ্যারেস্টেড হয়? উড হ্যাভ বিন অ্যারেস্টেড। কেন বিন হয়েছে বুঝেছো তো? প্যাসিভের কারণে। প্যাসিভের কারণে। ক্লিয়ার? ওকে ঠিক আছে। তার মানে তোমরা দেখো, তোমরা সবাই দেখো, তোমরা এবার এই কন্ডিশনাল সেন্টেন্সের যে কোনো প্রশ্ন, কন্ডিশনাল সেন্টেন্সের যে কোনো প্রশ্ন, কিছু কিছু কন্ডিশনাল আছে জিরো কন্ডিশনাল, এগুলোর কোনো চেঞ্জ হয় না। ওই যে সায়েন্টিফিক ট্রুথ বুঝাইলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বুঝাইলে, এই সেই জিনিসগুলো ছাড়া দেখো তো তোমাদের 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত কোনো প্রশ্ন তোমরা একটু নিজেরা পড়ো, পড়ে দেখো তো 1 থেকে 5 নাম্বার পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? 1 to 5 পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? 1 to 5 কোনো প্রশ্ন, এনি কোশ্চেন? ড্রিলের 14 নাম্বারটা কি বলেছে দেখি? ইফ উই ড্যাশ নট টেক এন এক্সাম অন দ্য কন্ডিশন উই মাইট নট হ্যাভ লার্ন, তাহলে কি মাইট নট হ্যাভ লার্নড আছে না? মাইট নট হ্যাভ লার্ন নেগেটিভ, তার মানে আগেরটা হবে কি পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে? ইফ উই হ্যাড নট টেকেন, ইফ ইউ হ্যাড নট টেকেন, যেহেতু ওইটা নেগেটিভ আছে এটা নেগেটিভ হবে, তাহলে কি হবে? If we had not taken, if you had not taken an exam on the conditional, we might not have learned it, right? আচ্ছা এটা কত নাম্বার? had I money, হ্যাঁ had I money, ওকে if I had money, had I money টা হবে কি if I had money, if I had money, had I money একই জিনিস। আচ্ছা ড্রিল নাম্বার কত? 19, ড্রিল নাম্বার পেজ নাম্বার 4 এর 1, তাসমি ওয়েট পেজ 4 এর ওয়েট একটু আমি দেখতে, সবাই যদি একসাথে বলতে থাকো আমি তো বুঝবো না। আচ্ছা পেজ 4 এর 14 না, পেজ 4 এর 14, পেজ 4 এর 14 নাম্বারটা, ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ, এই ইফ আই ফাউন্ড এ লস্ট ডগ এটা তো পাস্ট ফর্মে আছে, পাস্ট ফর্মে আছে না? তাহলে পরেরটা কি হবে? উড প্লাস ভার্বের বেস ফর্ম, উড প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে উড প্লাস ভার্বের বেস ফর্ম কোনটা? অপশন এ। এই পেজ নাম্বার 4 এর 14 নম্বরের অ্যানসারটা সবাই একটু কমেন্ট করে জানাও, পেজ নাম্বার 4 এর 14 নাম্বারটা এক্স্যাক্টলি, আনলেস এর ট্যাকি, আনলেস এর ট্যাকি, পেজ নাম্বার 4 এর 14, পেজ নাম্বার 4 এর 14, পেজ নাম্বার 4 এর 14টা। would return, ফাইন। আচ্ছা পেজ নাম্বার 4 এর 1, পেজ নাম্বার 4 এর 1, 4 এর 1 নাম্বারটা, এই স্টুডেন্ট পেজ নাম্বার 4 এর 1 নাম্বারটা দেখো, ইফ আই ফিনিশড দ্য ওয়ার্ক সাকসেসফুলি, দেখো এই কোশ্চেনটা কে করছে? আমাকে তাসমিয়া মনে করছে কোশ্চেনটা, কে করছে? তাসমিয়া, কে করছে? তাসমিয়া, হ্যাঁ তাসমিয়া তুমি আনমিউট করো, তুমি কোশ্চেনের সাইজটা দেখে আমাকে প্রশ্নটা করছো তুমি তাসমিয়া, কোশ্চেনের সাইজ মানে সাইজটা বড় দেখছো এই কারণে প্রশ্নটা করছো। তাসমিয়া তুমি তাসমিয়া ইসলাম না তাসমিয়া 891, আনমিউট ইয়োরসেলফ, আনমিউট ইয়োরসেলফ তাসমিয়া। হ্যাঁ তাসমিয়া শুনতে পাচ্ছো? জি ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছ? তাহলে একটা জিনিস খেয়াল করো, প্রথম কোশ্চেনটা দেখো, ইফ আই ফিনিশড দ্য ওয়ার্ক, আন্ডারলাইন করো ফিনিশড, হ্যাঁ করছি। এটা কিসে আছে? পাস্টে আছে তাই না? হ্যাঁ
এটা যেহেতু পাস্ট টেন্সে পরে এটা উড প্লাস ভার্বের বেস ফর্ম, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, এরকম হওয়ার কথা ছিল না? হ্যাঁ অপশন এ থেকে এটা হইছে, না তার মানে অপশন ভাই এ, আমার সমস্যা হলো বি আর সি তে। বি এবং সি তে না? ওকে ফাইন। তাহলে দেখো উড বি রিওয়ার্ডেড, আই উড বি রিওয়ার্ডেড, আই উড হ্যাভ বিন রিওয়ার্ডেড। তাহলে দেখো ইফ, দেখো আই উড, ইফ আই কি বলছি, ইফ আই ফিনিশড দ্য ওয়ার্ক সাকসেসফুলি আই উড বি রিওয়ার্ডেড। আর একটা হচ্ছে ইফ আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক সাকসেসফুলি আই উড হ্যাভ বিন রিওয়ার্ডেড। স্ট্রাকচারালি বি এবং সি দুইটাই ঠিক, স্ট্রাকচারালি দুইটাই ঠিক, তবে এর মাঝখানে পারফেক্ট হচ্ছে অপশন সি। কারণ এ নাম্বারটা সাধারণত, বি নাম্বারটা আমরা সাধারণত কি উড প্লাস ভার্বের বেস ফর্ম দে, উড প্লাস ভার্বের বেস ফর্ম দে, উড প্লাস ভার্বের বেস ফর্ম দে, কিন্তু এখানে কি করেছো উড বি প্লাস ভিথ্রি করেছে, মানে প্যাসিভ করেছে, তাই না? হ্যাঁ তো সাধারণত প্যাসিভ করার ক্ষেত্রে আমরা দেখেছি দিস সেন্টেন্স টাইপস অফ ফলোস থার্ড কন্ডিশনাল, যে আমি যদি কাজটা করতে পারতাম আমাকে রিওয়ার্ড করা হইতো, আমাকে রিওয়ার্ড করা হইতো, মানে এটা কাইন্ড অফ একটা পাস্ট ফর্মের একটা পাস্ট পারফেক্টের একটা সেন্স দেয়, ওই হিসাবে তোমার সিটা হচ্ছে পারফেক্ট। কিন্তু বিটা কিন্তু স্ট্রাকচারালি ভুল না, বিটা স্ট্রাকচারালি কিন্তু ভুল না, বুঝেছো? জি স্ট্রাকচারালি কিন্তু ভি ভুল না, তবে এর মাঝখানে পারফেক্ট হচ্ছে সি, রাইট? তারপরে তুমি একটা কাজ করো, পেজ নাম্বার 5 এর 7 নাম্বার প্রশ্নটায় যাও। হ্যাঁ ভালো করছি। দেখো এখানে হ্যাড আই মানি আছে, তাই না? হ্যাঁ এবার তোমার কাছে মনে হইতে পারে ভাই আপনি তো হেড থাকলে বলছেন ভিচি হবে, তাই না? হুম হেড থাকলে আমরা ধরে নেব পাস পারফেক্ট, এটা বলছিলাম না আমি? হ্যাঁ তুমি কি কথা বলতে ভয় পাচ্ছ? না মনে হচ্ছে হ্যাঁ জি হ্যাঁ জি, মানে এটা কাইন্ড অফ জাস্ট ইকোস ছাড়া আর কিছুই হচ্ছে না। দেখো ইফ আই হ্যাড মানি, তাই না? ইফ আই হ্যাড মানি, এটা যদি সেন্টেন্সে থাকতো তাহলে আমরা পরেরটা কোন টেন্সে দিতাম বলো? তাহলে আমরা পরেরটা কোন টেন্সে দিতাম? উড দিতাম। হ্যাঁ, উড প্লাস ভার্বের বেস ফর্ম, কুড প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল প্লাস ভার্বের বেস ফর্ম, এগুলো একটু লিখতাম, তাই না? হ্যাঁ এখন মাঝে মাঝে আমি কি বলছিলাম, ইফটাকে তুলে দিয়ে ভার্বটা সামনে নিয়ে আসা হয়, তাহলে হ্যাড আই মানি, কি হ্যাড আই মানি, এখানে কি ভিচি আছে? এখানে কি ভিচি আছে? নাই। যেহেতু ভিচি নাই, ধরে নিতে হবে এটা কোন টেন্স, কোন কন্ডিশনাল, প্রথম কন্ডিশনাল, কোন কন্ডিশনাল, প্রথম কন্ডিশনাল, মানে সরি, মানে পারফেক্ট টেন্সটা হবে না, পারফেক্টটা হবে না, বুঝছো কি বোঝা নেই? যদি হেডের পরে ভিচি থাকতো তাইলে আমরা পাস্ট পারফেক্টেডটা দিতাম, রাইট? ওকে, ঠিক আছে। So these things actually if you practice at your home, I think you can come across with numbers of difficulties that will be solved in your solve class, right? Okay, আমার সাথে এখন একটু কথা বলতে পারো এমন কেউ আসো। তাসমিয়া, থ্যাংক ইউ। ও ভয় পায়, অবস্থা খারাপ, সে ভয় পেয়ে অবস্থা খারাপ, she is not even okay. পেজ নাম্বার 4 এর 4 নাম্বারটা না, পেজ নাম্বার 4 এর 4 নাম্বারটা, what is 4 এর 4 না? If you are suffering from fever, if you are suffering from fever, এখানে এটা কন্ডিশনাল থেকে দেয় নাই, এটা দিছে মিনিং থেকে। এটা মিনিং থেকে কিভাবে দিছে দেখো, মিনিং থেকে কিভাবে দিছে, if you are suffering from fever you will consult, you had consulted হয় না, আমরা বাদ দিতে পারি, অপশন এ বাদ, had better এর পরে ভার্বের বেস ফর্ম হয়, এই কারণে had better consulted হচ্ছে না। অপশন বি তে আসো, had consulted, আমরা দেখেছি কি কন্ডিশনাল সেন্টেন্সের পরবর্তীটা পাস্ট পারফেক্ট হয় না, had ভিচি বলতে কিছুই নাই, এই কারণে বি বাদ। হয় উইল কনসাল্ট অথবা কি হ্যাড বেটার কনসাল্ট, এখানে বলছে তুমি যদি জ্বরে ভুগো তোমার ভালো তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করা, তোমার ভালো তুমি ডাক্তারের সাথে কনসাল্ট করা, ওই মিনিং এ হ্যাড বেটার কনসাল্ট হয়েছে। ওকে, ঠিক আছে। 5 নাম্বার পেজে 16 এবং 18, 16 নাম্বার বলছে ডু ইউ মাইন্ড ইফ আই, এই এটা একটা প্রশ্ন করছে,
16 নম্বরে একটা ইয়ে আছে তোমার, ওই যে কি বলে, একটা 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 এটা এক্সপ্রেশনে আছে, ডু ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, would you mind if I make a phone call, if I have a coffee with you? তাহলে if এর পরেরটা ভার্বের বেস ফর্ম হচ্ছে, আগে যদি এটা কোয়েশ্চেন করা থাকে, ডু ইউ মাইন্ড, ডু ইউ প্লিজ, ডু ইউ প্লিজ, ডু ইউ মাইন্ড, আন্ডারলাইন করো, ডু ইউ মাইন্ড, ডু ইউ প্লিজ, if এর পরে একই হয়। আনলেস এরটা একই ভাবে হবে, আনলেস এরটাও একই ভাবে হবে, আনলেস এরটা একই ভাবে হবে। 17 নাম্বারটা তুমি ইয়া করবা, মিলাও। 17 নম্বর ওন্ড যদি থাকে পরবর্তীটা অবশ্যই টু সার্ভিস হবে না। তারপর হচ্ছে এখানে শুড গেট ইট, ইউ শুড গেট ইট। 17 নাম্বারটা পরবর্তী ক্লজে একটা তোমার কি বলা যায় পজিটিভ ভার্বের নিয়ম আছে, পজিটিভ ভার্বের নিয়ম যেটা নেক্সট ক্লাসে পড়ানো হবে। তারপরে 17 নাম্বারটা ক্লিয়ার হয়ে যাবে। ফাইন। আচ্ছা তাসমিয়া, পেজ নাম্বার 3 এর 24 না, পেজ নাম্বার 3 এর 24, 3 এর 24 নাম্বারটা, I am sure some people in the institute dash jeans even if they dash under the water, dash under the water। এখানে you are free to use anything যেটা মিনিং মিলে। তুমি যদি প্রথমটা I am sure some people in the institute, আমি নিশ্চিত কিছু মানুষ এই জায়গায় কি পরে, তোমার জিন্স পরে, তার মানে আমরা দিতে পারি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট wear jeans, even if they live, even if I am sure some people in the institution where যদি দাও তাহলে কি দাঁড়ায়, মানে কি বলা যায়, তুমি মিলাও কি বলা যায়, if এর আগেরটা যদি তুমি প্রেজেন্ট করো, if যুক্ত ক্লজটা যদি প্রেজেন্টে রাখো তাহলে পরেরটা করবা ফিউচার ইনডিফিনিট, if যুক্ত ক্লজটা যদি তুমি পাস্টে রাখো পরেরটা করবা উড কুড, if যুক্ত ক্লজটা যদি পাস্ট পারফেক্টে রাখো তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিথি করবা। কিন্তু ঘটনা হচ্ছে কোনটা মিনিংটা পারফেক্ট হয়। আমি নিশ্চিত একটা সময়ে এই ইনস্টিটিউশনে সবাই জিন্স পরতো, যদিও তারা পানিতে কি থাকতো, যদিও তারা কই কি মিনিংটা কি, some people in the institution wear jeans even if they, যদিও তারা পানির নিচে থাকতো আমি নিশ্চিত একটা সময় তারা জিন্স পরতো, তার মানে উড ওয়্যার। তা আমি যদি উড ওয়্যার ব্যবহার করেছি পরেরটা করব পাস্ট ইনডিফিনিট, even if some people in the institute they lived under the water, they lived under the water, যদিও তারা পানির নিচে বাস করত তারা কি করতো, জিন্স পরতো। তাহলে লিভড যেহেতু ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিটে করেছি পরেরটা উড প্লাস ভার্ব বেস ফর্ম করব, রাইট? ওকে, ওকে ফাইন। আচ্ছা এবার তোমরা নিজেরা একটু করে আই থিংক তোমরা মানে গেট ওভার করতে পারবে বিষয়টা। তারপরে যদি গেট ওভার না করতে পারো আই থিংক ইউ উইল হ্যাভ solve class on it and next a few days later then things will be more clearer for you। আচ্ছা তারপরে দেখো আমাদের একটা নতুন নিয়ম আছে, এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্ট। সো ইন দ্যাট কেস আই ওয়ান্ট এ গার্ল উইথ মি। সো ইলমা ইনিয়া, unmute yourself. ইলমা ইনিয়া, I need you from আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ইলমা ইনিয়া, তুমি কখনো দেখছো তোমার আব্বা মা ঝগড়া করতে? হ্যাঁ দেখছিলাম। দেখছো তো না? হ্যাঁ দেখছি, ওকে মানে ঝগড়া বলতে কথা নিয়ে কথা কাটাকাটি আর কি। ওকে ঠিক আছে। তোমার মা মাঝে মাঝে এমন বলে না, ধরো তোমার মা মাঝে মাঝে তো এরকম বলে, আমি যদি ভুল না করে থাকি দেখো মিলাও, হ্যাঁ একটু মিলিয়ে দেখো এরকম বলে কিনা, যে তোমার আম্মা ঝগড়া লাগছে, তোমার বাবা হচ্ছে ঘরের মধ্যে খুব মনে করে নিষ্পেষিত মানুষ, ওনার সক্ষমতা আছে কিন্তু কথা বলার অধিকার নাই, বুঝছো নাই? জি যেমন তোমার মা বলতেছে আমি বলেই তোমার সংসার করছি, কি তোমার সংসার করছি, এই ধরনের সেন্টেন্স তুমি তোমার জীবনে শুনেছো কিনা বাস্তবিক জীবনে? হ্যাঁ গতকালকে শুনেছিলাম। হ্যাঁ, যে আমি বলেই তোমার সংসার করছি, তখন তোমার মা তো একদম পুরা মানে বিশাল বড় একটা সেন্টেন্স করে ফেলছে, তাই না? এখন তোমার বাপ যদি এখন আবার এই সেন্টেন্সটা তোমার মারে বলে, তোমার মার খাবার মানে বাসার মধ্যে খাবার বন্ধ হয়ে যাবে, তাই না?
তোমার আব্বা একটু চিকন গলায় অন্যদিকে তাকাইয়া জাস্ট বললো আমিও। কি বললো? আমিও। একদম ছোট স্বরে অন্যদিকে তাকায় কি বলছে? আমিও। আমিও। দেখো তোমার মা কি বলছে, দেখো তোমার মা কিন্তু বিশাল বড় একটা সেন্টেন্স ব্যবহার করছে, বিশাল বড়, যে আমি বলেই তোমার সংসার করছি, আর তোমার বাবা শুধু কি বলছে? আমিও। তাহলে এই আমিও দিয়ে কি বুঝাইছে বল? মানে সেও তার সাথে সংসার করতেছে, মানে তার বিহেভিয়ার, মানে হ্যাঁ, তার মানে দেখো একটা শব্দ দিয়ে আগের পুরো স্টেটমেন্টটাকে সাপোর্ট দিচ্ছে, তাই না? জি। ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখো আমরা এই ধরনের সেন্টেন্স আমরা মাঝে মাঝেই বলি, আমরা মাঝে মাঝে এই ধরনের সেন্টেন্স বলি যে অন্য কোনো মানুষ হলে কি, এই ধরনের স্টেটমেন্ট আমরা ব্যবহার করব। অন্য কোনো মেয়ে হলে তোমার সাথে থাকতো না, তোমার সাথে থাকতো না, রাইট? এরকম বলে না? হ্যাঁ, অনেকেই বলে হয়তো। হ্যাঁ, অন্য কোনো মেয়ে হলে তোমার সাথে থাকতো না, রাইট? জি। এবার তোমার মানে যাকে এই কথাটা বলেছে সে জাস্ট এই কথাটা বলছে যে অন্য কোনো ছেলে হলেও কি, অন্য কোনো ছেলে হলে ও। আচ্ছা দেখুন, এই যে এই কথাটা দিয়ে কি বুঝাইছে? এই কথাটা দিয়ে কি বুঝাইছে? মানে সেও মানে বুঝাইলো যে হ্যাঁ, মানে তো অন্য কোনো সে ছেলে হলেও তোমার সাথে থাকতো না, তাই না? জি। আচ্ছা, তার মানে দেখো এই যে আমিও শব্দটা দিয়ে একটা ইতিবাচক সেন্টেন্সকে সাপোর্ট করছে, তাই না? এই সাপোর্ট গুলোকে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অন্যদিকে এটাকে নেগেটিভ সেন্টেন্সকে, মানে না বোধক বাক্যকে এগ্রি করছে, তার মানে এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় নেগেটিভ এগ্রিমেন্ট। কি এগ্রিমেন্ট? নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট, যেগুলো আমাদের বাস্তবিক জীবনে আমরা প্রয়োগ করাই। কম কথায় যাদের আমরা মনে করো ঘরের মধ্যে কি বলা যায়, কথা বলার তেমন একটা অধিকার নাই, কারণ আমরা তো রান্না করতে পারি না, কথা বললে রান্না বন্ধ হয়ে যাবে, এই ভয়ে আমাদের ভয়েসকে মাস্ক করে রাখা হয়। কি করে রাখা হয়? মাস্ক করে রাখা হয়। মাস্ক শব্দটা যেটা ভার্ব, তুমি জানো তো? জি। যে দে ওয়ান্ট টু মাস্ক অন আওয়ার ভয়েস, তারা আমাদের ভয়েসকে কি করতে চায়, যে তারা আমাদের মুখের কথা কাইরা নিতে চায়। একটা গান আছে না? ঠিক এই মুখের কথা কেড়ে নেওয়ার ভয়ে আমরা পুরো সেন্টেন্স বলতে না পারার কারণে আমরা এই সংক্ষিপ্ত ভার্সন ব্যবহার করি। এই ভার্সনটাকে ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, রাইট? জি। এই জিনিসটাকে ইংরেজিতে করার একটা পদ্ধতি আছে, চলো আমরা সেই পদ্ধতিটা নিয়ে কথা বলি। ইংরেজিতে এই জিনিসটাকে কিভাবে লিখে খেয়াল করো, একটু লিখতে হবে এবং অনেকবার লিখতে হবে, অনেকবার। যেমন ধরো আমি লিখলাম প্রথম সেন্টেন্স, আই লাভ টু ওয়াচ টেলিভিশন। আমি টিভি দেখতে পছন্দ করি। তখন তুমি বললা আমিও টিভি দেখতে পছন্দ করি, বা আমার বোনও টিভি দেখতে পছন্দ করে। সাধারণত আমরা এইভাবে বলবো, মাই সিস্টার অলসো লাভস টু ওয়াচ টিভি। আমরা সাধারণত এইভাবে সেন্টেন্সটা বলতাম, তাই না? জি। কিন্তু এগ্রিমেন্ট এভাবে বলবে না। এগ্রিমেন্টে কি করবে দেখো, এগ্রিমেন্টের নিয়মে কি করবে দেখো, আই লাভ টু ওয়াচ টিভি, তারপরে দুইটা নিয়ম হয়। কয়টা নিয়ম? দুইটা নিয়ম। এন্ড হচ্ছে অপশনাল, এন্ড হচ্ছে কি অপশনাল। হ্যাঁ, মাঝে মাঝে কমা থাকে। দুইটা নিয়ম, একটা হচ্ছে সো যুক্ত হবে। কি যুক্ত হবে? সো, তারপরে অক্সিলারি বসবে। কি বসবে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি বসবে, তারপরে সাবজেক্ট আসবে। কি আসবে? সাবজেক্ট। এটা হচ্ছে একটা নিয়ম। সেকেন্ড আসবে, আগে আসবে সাবজেক্ট, তারপরে আসবে অক্সিলারি, তারপরে আসবে টু অথবা অলসো, রাইট? জি।
তাহলে আমরা এই সেন্টেন্সটাকে দুই ভাবে লিখতে পারি যে আবার দেখো অক্সিলারি আমরা কোনটা বসাবো, এই যে এখানে একটু প্রশ্ন থেকে যায়। মনে রাখবা যদি মেইন ভার্ব থাকে, এখানে মেইন ভার্ব আছে না, মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব তো নাকি? জি, লাভ মেইন ভার্ব। হ্যাঁ, লাভ মেইন ভার্ব। মেইন ভার্ব যদি থাকে তখন আমরা প্রেজেন্ট হইলে ডু অথবা ডাজ বসাবো, রাইট? যদি পাস্ট হয় তাইলে আমরা ডিড বসাবো পাস্টের ক্ষেত্রে, রাইট? আর প্রেজেন্টের ক্ষেত্রে বসাবো ডু অথবা ডাজ, যত মেইন ভার্ব, রাইট? আর যদি অক্সিলারিটা দেয়াই থাকে, আচ্ছা তাহলে ডু অথবা ডাজ অথবা ডিড আমরা বসাবো, রাইট? মেইন ভার্বের ক্ষেত্রে। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? আমি টেলিভিশন দেখতে পছন্দ করি, আমার বোনও টেলিভিশন দেখতে পছন্দ করে, তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? এন্ড সো, আবার প্রেজেন্টে আছে না এটা, জি, তাহলে প্রেজেন্টে থাকলে এন্ড সো কি বলতে পারি? ডু অথবা ডাজ। কে পছন্দ করে? আমার বোন করে না, তাই কি মাই সিস্টার। আবার বলো, মাই সিস্টার কি থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল? মাই সিস্টার হ্যাঁ, থার্ড পারসন। যেহেতু থার্ড পারসন তাই কি ডু হবে নাকি ডাজ হবে? বলো, ডু না ডাজ? এখানে ডাস হবে। ডাজ হবে। তার মানে আমরা বলতে পারি এন্ড সো ডাজ মাই সিস্টার। কি বলতে পারি? এন্ড সো ডাজ মাই সিস্টার। দ্বিতীয় নিয়মে করলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি এন্ড মাই সিস্টার ডাজ টু অথবা অলসো, তাই না? জি, আচ্ছা ধর এখানে যে লাভ থাকতো, কি থাকতো? লাভ, আই লাভ টু ওয়াচ টিভি, তারপরে এটা তাহলে কি হতো? এন্ড সো, মানে আই লাভড থাকলে লাভ থাকলে তাহলে হয়তো আই লাভড, তাহলে চেঞ্জটা কোথায় হতো? এন্ড সো সো ডো না সো এন্ড সো এই জায়গায় চেঞ্জ হয়ে ডিড হয়ে যেত। কি হয়ে যেত? ডিড হয়ে যেত, তাই না? বুঝছো কি বুঝো নাই? জি, এখন বুঝতে পারছি। এন্ড সো ডিড মাই সিস্টার, বুঝেছো? জি, আচ্ছা ধরো এবার মেইন ভার্ব নাই, এখানে ধরো অক্সিলারি আছে। যেমন সেন্টেন্সটা হচ্ছে এমন, আই অ্যাম লাভিং, কি আছে? আই অ্যাম লাভিং টু ওয়াচ টিভি, কি আছে? এখানে দেখো এম আছে, তাই না? জি, তাহলে এখানে অক্সিলারি হিসেবে আমি কি ব্যবহার করব? বল, বি ভার্ব ভার্ব ব্যবহার ব্যবহার করব। করব। তাহলে মাই সিস্টারের সাথে বি ভার্ব কি হয়? বলো, ইজ। এন্ড আচ্ছা, ইজ হয়, ইজ, তাই না? জি, তাহলে I am loving to watch TV and so is my sister. I am loving to watch TV and my sister is too অথবা also, তাই না? জি, আচ্ছা ধরো এখানে am নাই, এখানে ধরো আছে have, কি আছে? have। যেমন I have loved, কি আছে? I have loved to watch TV, তাহলে ওখানে কি হবে? বল, তাহলে হবে এন্ড সো আর হবে না, এখানে তো have মানে আছে। ও আচ্ছা, হ্যাভ, তাহলে হবে ডিড। না, কেন ডিড হবে? কেন ডিড? তো ডু ডাজ ডিড তো মেইন ভার্বের সময় হয়। am is আর তো হচ্ছে বি ভার্বের সময় হয়। এখানে তো হ্যাভ ভার্ব আছে, তাহলে কি হবে? মাই সিস্টার হ্যাভ হয় নাকি মাই সিস্টার হ্যাজ হয়? মাই সিস্টার হ্যাজ, তাহলে এখানে ইজ নাও, এখানে কি হবে? এখানে and so has my sister, কি হবে? and so মাই সিস্টার। has my sister, বুঝেছো? জি, তোর এখানে হ্যাভ নাই, এখানে জাস্ট হ্যাড আছে, কি আছে? হ্যাড। আবার তুমি বলো কি হবে? I had loved watch TV and so কি হবে? বলো, এখন ডিড হবে। কেন ডিড হবে? এটা কি মেইন ভার্ব? হ্যাড কি মেইন ভার্ব? আমি তো তোমাকে প্রথমেই বলছিলাম যদি মেইন ভার্ব হয় তখন ডু ডাজ ডিড হবে। এখানে কি মেইন ভার্ব এটা? না ভাইয়া, তাহলে এখানে ওখানে ডু ডাজ ডিড এর কথা আনছো কেন তুমি? আই হ্যাড লাভ টু,
অক্সিলারি অনুযায়ী বসাও, তাহলে মাই সিস্টার হ্যাড হয়, মানে হ্যাডের কি কোনো চেঞ্জ হয় হ্যাডের সময়? হ্যাডের সময় হ্যাঁ অক্সিলারি অনুযায়ী বসালে হবে হ্যাঁ, তাহলে হেডের অক্সিলারি তো হেডই, নাকি নাকি মাই সিস্টারের সাথে আবার হেডস হয়, অন্য কিছু হয়? হ্যাড। তাহলে এখানে তো হেডই হবে। তোমার প্রেজেন্টের সময় হ্যাজ হইছে, কিন্তু পাস্টের সময় তো সিঙ্গুলার প্লুরাল দুইটার সাথেই তো হেড হয় নাকি? হুম। হ্যাঁ জি বুঝছো কি বুঝো নাই? জি বুঝতে পারছি। তার মানে ডো ডাজ ডিড, ডো ডাজ ডিড এই তিনটা হবে শুধুমাত্র মেইন ভার্ব থাকলে। আর যখন অক্সিলারি চলে আসবে, যদি এম থাকে, ইজ থাকে, আর থাকে, ওইখানে এম ইজ আর অনুযায়ী হবে। যদি হ্যাভ হ্যাজ এড থাকে তাহলে হ্যাভ হ্যাজ এড অনুযায়ী হবে, রাইট? জি শ্যাল উইল থাকলে শ্যাল উইল অনুযায়ী হবে। মানে এখানে যদি থাকতো আই শ্যাল লাভ টু ওয়াচ টিভি, কি তাহলে সেন্টেন্সটা এমন থাকতো আই শ্যাল কি আই শ্যাল লাভ টু ওয়াচ টিভি। আবার কি হইতো বলো? শেল হ্যাঁ, and so shall my sister, কি বলতে পারতো আমরা? and so শেল মাই shall my সিস্টার। sister and অথবা and my sister shall to অথবা also। বুঝছো কি বুঝো নাই? জি এখন বুঝতে পারছি। মানে বিষয়টা ক্লিয়ার? জি ওকে, তার মানে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে সাধারণত দুইটা রোল। হ্যাঁ, এটা একদম মনে রাখবা, একদম মনে মুখে লিখতে হবে, মনে থাকে না রে ভাই, আর মনে থাকে না। আমি মানে অনেকবার লিখতে হয়েছে, অনেকবার ইয়া করতে হয়েছে, এবং প্রত্যেকবার পড়ানোর আগে লিখে লিখে আসতে হয়, ভুলে যায় নাইলে। তার মানে কি করতে হবে? প্রথমত হচ্ছে সো, একটু আবার খেয়াল করো, দেখো। তার মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটার পরে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের পরে এক নাম্বার নিয়ম, প্রথমে কি বলবে? সো, তারপরে হচ্ছে অক্সিলারি, তারপর হচ্ছে সাবজেক্ট। অথবা দুই নাম্বার নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলারি, তারপর হচ্ছে অক্সিলারি কি তারপরে টু অথবা অলসো। টু অথবা অলসো, রাইট? জি ওকে, তার মানে তোমার এই যে ফাংশনটা তোমার কি করতে হবে? লিখতে হবে, খাতায় লিখতে হবে, আদারওয়াইজ মনেই থাকবে না। খাতায় যদি না লেখো তাহলে কি থাকবে না? মনেই থাকবে না। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা বুঝেছি। জি যদি বুঝে থাকি তাহলে তুমি দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের যে টাস্কগুলো দেওয়া আছে, আশা করি তুমি নিজেই পারবা। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে দেখো তোমার এক নাম্বার, এখানে এক নাম্বার ঢাকা ইউনিভার্সিটির এক নাম্বার প্রশ্নটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, তারপর হচ্ছে 3 নাম্বার প্রশ্নটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। ভাইয়া এখানে এক নম্বরে মানে এক নম্বরে উত্তর দেওয়া আছে সো এম আই, তো এখানে ইয়ে হলো না কেন? কি হলো না কেন? সো আই এম হলো না কেন? সো আই এম কেন হবে? সো এর পরে কি মানে বি তো হতে পারতো। ওয়েট, সো এর পরে কি অক্সিলারি হয় নাকি সাবজেক্ট হয়? অক্সিলারি। তাহলে আমি কেন সাবজেক্ট আনবো? আচ্ছা এখন বুঝতে পারছি যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট। জি বুঝতে তাহলে পারছি। তোমাকে আমি বললামই এই স্ট্রাকচারটা এটা এমন, রাইট? তাহলে দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট 3 নাম্বারটা দেখো, এক নাম্বারটা এই আদার্স ইউনিভার্সিটির এক নাম্বার দেখো, তারপরে 3 নাম্বার দেখো, 4 নাম্বার দেখো, ওই যে তারপরে আছে 5 নাম্বার। এই দেখো এই সবগুলো দেখো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। এগুলো কি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট? ওই যে আমিও তোমার সাথে কি আমি দেখে সংসার করতেছি, আমিও করতেছি না, এই ধরনের স্টেটমেন্ট, বুঝেছো? জি ওকে ঠিক আছে, তাহলে তুমি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট বাসার মধ্যে লিখবা, প্র্যাকটিস করবা, লিখবা, প্র্যাকটিস করবা, লিখবা, প্র্যাকটিস করবা, মনে থাকবে ইলমা? জি ওকে, তাহলে তোমার সাথে বাই বাই। আচ্ছা ফাহমিদুল, তুমি আনমিউট করো। ফাহমিদুল, ফাহমিদুল আনমিউট করো। আসসালামু আলাইকুম। আচ্ছা ফাহমিদুল, এক নাম্বার এ কেন হইতে পারে বলো আমাকে? আমি কি লিখছি যে সাবজেক্ট অক্সিলারি ভার্ব সো হবে এরকম? এখানে সো লিখছি নাকি টু অলসো লিখছি? টু অথবা অলসো। তাহলে সো হবে কেন? একটু বুঝতে মিস্টেক হয়েছে। হবেই না, মানে এটা বললাম না, এটা স্ট্রাকচার ভাবে ফলো করতে হবে, বুঝেছো? জি এখানে মানে তোমার ইউ ক্যান নট অ্যাকচুয়ালি মানে হেল্প ডুইং এনিথিং, তোমার কিচ্ছু করার নাই এখানে। তো স্ট্রাকচারটা আরো একটা জিনিস মনে থাকে না, মানে লিখতে হয়, এটাকে তোমার মনেই থাকে না, লিখতে হয়। এভাবে মনে রাখবা, সো অক্সিলারি সাবজেক্ট, সো অক্সিলারি সাবজেক্ট। এখন থেকে তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে বলে আই লাভ ইউ, তখন তুমি বলবা এন্ড সো ডু আই, বলবা কি বলবা? এন্ড সো
ডু আই, দেখা যাবে কি তোমার গার্লফ্রেন্ড তো বুঝবে না তুমি কি কইছো, অথবা স্ক্রিনশটের ঝামেলা নাই, এই ধরনের সেন্টেন্স ব্যবহার করলে কি নাই, স্ক্রিনশটের ঝামেলায় পড়তে হয় না পরবর্তী জীবনে। কারণ পরবর্তী তোমাকে যে স্ক্রিনশট নিয়ে দেখাবে মানুষকে, দেখছো দেখছো আমারও বলছে, দেখছো ও আমারও বলছে। তুমি যদি তখন বলবে অ্যানসার ডু আই, তখন কি এটা আমাদের দেশের পাবলিক এটা বুঝবে? সবাই কি এগ্রিমেন্টের ক্লাস করছে? না। হ্যাঁ, তার মানে এটা পাবলিক বুঝবে না। তুমি মানে তোমার অ্যাডভান্টেজ তুমি ঠিকই পাইছো, কিন্তু কি তুমি আবার কি এখানে কোনো ধরনের ঝামেলা নাই, ঝামেলা ছাড়া অ্যাডভান্টেজ পেয়ে গেছে, বুঝছো? তার মানে এখন এটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাবো। কই কাজে লাগাবো? বাস্তব জীবনে। বাস্তব জীবনে আমরা কাজে লাগাবো, তাইলে দেখবা যে থিংস উইল বি ক্লিয়ার। এবার চলো আমরা একটা নেগেটিভ এগ্রিমেন্টটা দেখি। হ্যাঁ, তুমি ফাহমিদুল তোমার বাড়ি কই? নরসিংদী, কুমিল্লা? কুমিল্লা তো অবশ্যই না, আরে 2-3 মিনিট কথা বলো, তারপরে আমি বুঝতে পারবো, বলা লাগবে না, আমি বুঝতে পারবো। আচ্ছা, তাহলে চলো আমরা এবার নেগেটিভ এগ্রিমেন্ট দেখি। নেগেটিভ এগ্রিমেন্ট, এন্ড ডোন্ট বি প্লিজ আর্টিফিশিয়াল। তুমি যে এলাকার ওই এলাকার ভাষায় কথা বলবো আমার সাথে, ওকে? চেষ্টা করব। কেন তোমার নিজ এলাকার ভাষায় কথা বলতে চেষ্টা করতে হয়? কি একটা অদ্ভুত। স্যার ওইভাবে এলাকার ভাষায় কথা বলার অভ্যেস খুব একটা নেই তো, এই জন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি হচ্ছে ডায়াসপোরা নাকি? জি। either voluntarily or forcefully you have left your own land, right? স্যার আমি মানে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি গাজীপুরে, এখানেই আছি তো এই জন্য একটু ভাষা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড? জি জি। আচ্ছা ঠিক আছে, তোমার ভয়েসের মধ্যে একটা মানে একটা কি আসছে, একটা গাম্ভীর্যতা চলে আসছে, দ্যাটস গুড। আচ্ছা দেখো, এবার আমরা দেখো নেগেটিভ এগ্রিমেন্টটা কিভাবে ব্যবহার করে। হ্যাঁ, নেগেটিভ এগ্রিমেন্ট, তো ওই সেন্টেন্সটা আমি লিখলাম আই ডোন্ট want to watch টিভি। হ্যাঁ, ওয়াচ টিভি, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাই না? জি। এটাকে এগ্রি করানোর জন্য তাহলে দেখো আমরা এটা কিভাবে করা যায়। তাহলে দেখো এটাকে করার জন্য এন্ড সাপ্লিমেন্টারি, এন্ড আসতে পারে না আসতে পারে, এন্ড অথবা কমও আসতে পারে, দুইবার হয়। নাইদার দেওয়া যায়, কি দেওয়া যায়? নাইদার প্লাস অক্সিলারি, তবে অক্সিলারিটা হবে পজিটিভ অক্সিলারি প্লাস সাবজেক্ট তাহলে কি আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ টিভি, তার মানে এটা যেহেতু, আর নেগেটিভের ক্ষেত্রে একটা সহজ সুবিধা কি জানো, তোমার ওই যে অক্সিলারি খুঁজে বের করতে হয় না, ওই যে এম ইজ আর ওয়াজ আর খুঁজে বের করতে হয়, এখানে ডাইরেক্ট দেয়া থাকে, বুঝছো? যেমন এখানে ডোন্ট যেহেতু দেয়াই আছে, এখন তোমার মনে করো সাবজেক্ট হচ্ছে মাই সিস্টার, তাহলে আমরা কি বলতে পারি? আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ টিভি এন্ড নাইদার মাই সিস্টার। তাহলে মাই সিস্টার আগে কি বসে দেব? ডাস বসাই দেই, কি বসে দেই? ডাস, বুঝছো? জি। আচ্ছা, অথবা এখানে যদি ডিড থাকতো তাহলে কি হতো বলো তো? ডিড, আই ডিড নট, তাহলে নেইদার ডিড মাই সিস্টার। ধরো সেন্টেন্স এমন হইতো আই হ্যাড নট, কি আই হ্যাড নট, তাহলে কি হইতো বলো? এন্ড নেইদার এন্ড ডিড মাই সিস্টার। হ্যাড মাই সিস্টার, ডিড দিবা কেন তুমি? এখানে তো অক্সিলারিটা দেয়া আছে হ্যাড। স্যার হ্যাড হইলে তো তাহলে তো ওয়ানটা ওয়ান্টেড হবে না? সরি, ওয়ান্টেড হবে। এন্ড নেইদার হ্যাড মাই সিস্টার, রাইট? জি। আর ধরো এই সেন্টেন্সটা এখানে হ্যাড নাই, এখানে আছে আই উইল নট, কি আছে এখানে? উইল নট। তাহলে কি হবে বলো? নেইদার উইল মাই সিস্টার। ধরো এখানে আছে হ্যাভেন্ট, কি আছে? হ্যাভেন্ট। I haven't wanted, তাহলে এখানে কি হবে বলো? and neither have my sister and neither has my sister। জি স্যার। my sister তে has হয়, তাই না? জি। হ্যাঁ, তার মানে আমি যখন neither দিব এখানে অক্সিলারিটা কি হবে? অক্সিলারিটা পজিটিভ হবে, তাই তো? জি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে একটা নিয়ম। আরেকটা নিয়মে করা যায়, সেটা হচ্ছে and এর পরে তুমি সাবজেক্ট দিবা, তারপরে অক্সিলারি দিবা, দিয়ে অক্সিলারিটা দিবা নেগেটিভ, তারপর আসবে আইদার, আসবে কি আসবে? আইদার, একই জিনিস। যেমন দেখো, যেমন আমরা কি দিলাম এখানে? ডোন্ট দিলাম, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ টিভি, তাহলে এন্ড মাই সিস্টার
does not either, right? জি এরপরে দেখো I মনে করো আছে did not, কি আছে এখানে? Did not. Did. I did not want to watch TV and my sister did not either, right? জি ওকে, এবার ধরো দিলাম I have not, কি দিলাম? I have not, I have not wanted to watch TV and my sister has not either, right? জি তার মানে আমরা দেখলাম যে এখানে সেন্টেন্স গুলো পরিবর্তন হয় দুই ভাবে, একটা হচ্ছে পজিটিভ অক্সিলারি, নেগেটিভ অক্সিলারি, রাইট? জি এই সবাই একটু রুল গুলো লিখে আমাকে কমেন্ট করো, সবাই রুল গুলো একটু খাতায় লিখো, মানে চ্যাট বক্সে লিখো, প্লাস প্লাস দিয়ে লিখে আমাকে কমেন্ট করো কুইক। I have, there are more than 80 students in front of me and I want every one of you, every single one of you will send me SMS, send me text, keep texting সবাই। রোল নাম্বার না তো ভাই, রোল নাম্বার না তো, এই যে এই রুল গুলো অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট এবং নেগেটিভ এগ্রিমেন্টের। তোমরা ক্লাস রুল দিয়ে কি আমি কি করব বুঝাই? অনেকে ক্লাস রুল পাঠাচ্ছে, হাউ ফানি। এটা মনে থাকে না, এটাকে মনে থাকে না, এটা মনে রাখার জন্য লিখতে হয়, এটা না লিখলে মনে থাকে না। ওকে, নূর মোহাম্মদ, সো অক্সিলারি সাবজেক্ট, ফাইন। I don't watch TV, neither auxiliary subject, positive auxiliary, fine. Ha. তুমি যখন প্র্যাকটিস করবা, things will be far clearer for you, far clearer for you, far clearer. Affirmative agreement, Savia, neither positive auxiliary, okay. Affirmative agreement, good. Okay, and so auxiliary 2 plus also. Nur Muhammad, fine, good. Alamin, Ashifa, brilliantly written, Ashifa, thank you. Sabiha, brilliantly written people. Sabiha, Taranna na? Okay, Mariam কে দেখতে পাচ্ছি আমরা, fine, good, everyone have brilliantly written, thank you. Okay, তারপরে আমরা যেটা শিখবো, রিডান্ডেন্সি। কি ডেন্সি? তামিদুল, তুমি আমার সাথে আসো না গেছো? জি আছি এখন আসো তো না? এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট টপিক from redundancy, I think. Then we will have moving to dreams, first part, and then আমাদের লেকচার শেষ হয়ে যাবে। আরো লেকচার আছে দুইটা না? আমাদের যখন অফলাইনে ক্লাস হইতো এই লেকচারগুলো আমরা একদিনে দুইটা নিতাম, 11-12 একদিনে নিতাম, তারপর হচ্ছে 9-10 একদিনে নিতাম, 5-6 একদিন, 6-7 একদিন, 8-9 একদিন, 9-10 একদিন, 11-12 একদিন। এখন তো তোমাদের আমাদের পড়াশোনা শেষ হতে 3 মাসে। হ্যাঁ, তখন তো শেষ হয়ে 3 মাসে। এখন হচ্ছে তোমাদের পরীক্ষা কবে হবে তোমাদের? আল্লাহই ভালো জানে। তখন লেকচার দুইটা করে হলে আমাদের জন্য ভালো ছিল, লেকচার দুইটা করে হলে আমাদের জন্য ভালো হয় আর কি। লেকচার একটা করে হলে মানে আমাদের জন্য প্রবলেমেটিক। আচ্ছা ঠিক আছে, ধরো এটা আমি তোমাকে একটা গল্প বলি। হ্যাঁ, আমি বাংলা টাইপ করতে তো পারি না, ওকে ফাইন, আমি বলি মুখে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো, ধরো আমি ফাহমিদুলকে ডেকে এনে বললাম যে ফাহমিদুল, আমি যে তোমাকে প্র্যাকটিস গুলো দিয়েছি এগুলো বেশি বেশি করে চর্চা করবে। এগুলো যদি বেশি বেশি করে চর্চা না করো না ফাহমিদুল, তাহলে তুমি সামনে অগ্রসর হতে পারবে না,
অগ্রসর হতে পারবে না, তোমাকে পিছনে ব্যাক করতে হবে। তুমি যদি পিছনে ব্যাকই করতে হয় তাহলে তোমার জীবনের লাইফটাই শেষ। সাপোজ মনে করো যে এখন থেকে যদি তুমি পড়াশোনাগুলোকে ভালো করে ক্যাচটা ধরো, তাহলে দেখবা যে সবকিছু ইজিলি সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? ইজিলি সহজ হয়ে যাবে। বিষয়গুলো খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে। আমি আবার শুরু থেকে শুরু করছি, আমি আবার স্টার্ট দিয়ে শুরু করছি। হ্যাঁ, সবাই একটু খেয়াল করো, কনসেন্ট্রেশন দিয়ে খেয়াল করো। সাপোজ মনে করো আমি ফাহমিদুলকে ডেকে নিয়ে এসে বললাম, ফাহমিদুল, আমি তোমাকে যে প্র্যাকটিস গুলো দিয়েছি এগুলো বেশি বেশি চর্চা করো। তুমি যদি এগুলো বেশি বেশি চর্চা না করো তাহলে সামনে অগ্রসর হতে পারবে না। সামনে যদি অগ্রসর না হতে পারো তাহলে পিছনে ব্যাক করতে হবে। যদি পিছনে ব্যাক করতে হয় তাহলে জীবনের লাইফটাই শেষ। জীবনের লাইফটাই যদি শেষ হয় তাহলে তুমি কি ইজিলি সহজেই কি হয়ে যাবা? তুমি ভ্যানিশ হয়ে শেষ হয়ে যাবা। রাইট? তাহলে একটা জিনিস খেয়াল করো ফাহমিদুল, জি। এই যে আমি কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে তোমার কাছে কি মনে হয়েছে যে মানে এই জিনিসগুলোর মধ্যে ভুলটা কোন জায়গায়, মানে ঝামেলাটা কোন জায়গায় বলো তো? যেমন সাপোজ মনে করো, হ্যাঁ, আমি স্টার্ট করি, শুরু করি, হ্যাঁ সাপোজ এরকম মানে মনে করো, ফাইন, ওকে ফাইন, তারপরে ব্যাক, পেছন, হ্যাঁ ব্যাক করা, পেছন, যাই পিছনে বলো চলে কি? যাওয়া। পিছনে ব্যাক করতে হবে। ব্যাক তো মানুষ পিছনে করে, কেউ কি সামনে ব্যাক করে? না, আচ্ছা, তারপরে আর ভুলটা কোথায় বলেছি বলো তো? হ্যাঁ, আর ভুল কোথায় বলেছি? আর বলেছি কি, আমি বলছি সামনে অগ্রসর হইতে হবে। যে সামনে কি কখনো মানুষ অগ্রসর, কি মানুষ পিছনে হয়? না। মানুষ তো সামনে অগ্রসর হয়, তাই না? আচ্ছা, জি, তারপর আমরা 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 আবার বলেছি জীবনের লাইফটাই শেষ, তাই না? জি, জীবনের লাইফ, আচ্ছা জীবনের লাইফ নাকি লাইফ বললেই তো হইতো, তাই না? জি, আচ্ছা, তারপরে আমরা আমরা কি বলেছি? প্র্যাকটিস গুলোকে চর্চা করবে, বললেই তো যে জি, প্র্যাকটিস করবে, তাই না? জি, ওকে, তারপরে আমরা কি বলেছি? ইজিলি সহজ। আমরা কি বলেছি? ইজিলি ইংলিশ, সহজ, আমরা এটা বলেছি না? তাহলে এই যে দেখো, এই যে আমরা একটা কথা কে বারবার ডাবল করে বলছি, যে জিনিসটাকে আমাদের প্রয়োজন নাই সেই জিনিসটাকে আমরা অ্যাড করছি। এই অ্যাড করার বিষয়টাকে আমরা মাঝে মাঝে বলি না, ছোট লোক টোটো লোক, মোবাইল টোবাইল, রাস্তা টাস্তা, আম টাম, খায়াম টায়াম, গেলাম টেলাম, তারপরে হচ্ছে কি বই টই, খাতা টাতা, তারপর যে ফ্যান ট্যান, বই প্যান ট্যান, তারপর স্কুল টিস্কুল, আমরা এরকম বলি না মাঝে মাঝে? জি, আর মাঝে 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 এইসব টেসব অনেক বেশি বলি টলি না? হুম। আমরা এইসব টেসব অনেক বেশি বলি টলি, তাই না? ভাত টাত খায়া ঘুম টুম দিয়া তোমার কি বলা যায়, ঘুরে টুরে এসে, ঘুরতে ঘুরতে, ঘুরে টুরে এসে পরে টরে আবার ভাত টাত খেয়ে আবার ঘুম টুম দিব। আমরা মাঝে মাঝে তো এই যে এইগুলা এগুলা বলি না আমরা? আচ্ছা, এই জিনিসগুলাকে ইংলিশে বলা হয় রিডান্ডেন্সি। কি বলা হয়? রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি। যেমন কি ধরনের রিডান্ডেন্সি আমরা ব্যবহার করি, যেমন খেয়াল করো, আমরা রিডান্ডেন্সি ব্যবহার করি যেমন আমরা বলি উই আর ইউনাইটেড টুগেদার। কি বলি? উই আর ইউনাইটেড টুগেদার, এরকম বলি না আমরা? জি, আর টুগেদার যেই কথা, ইউনাইটেড তো একই কথা, টুগেদার হইলেই তো ইউনাইটেড হয়, আবার ইউনাইটেড মানেই তো টুগেদার, নাকি? জি, এখানে কি দুইটা বলার দরকার আছে? যে কোনো একটা। যেগুলো একটা আমরা বলতে উই আর ইউনাইটেড অথবা কি উই আর টুগেদার, রাইট? জি, আবার আমরা বলি যেমন উই হ্যাভ সাফিশিয়েন্ট এনাফ মানি। কি বলতে আমরা বলি? কি উই হ্যাভ এনাফ মানে, উই হ্যাভ সাফিশিয়েন্ট এনাফ, সাফিশিয়েন্ট এনাফ। দেখো, সাফিশিয়েন্ট যেই কথা, এনাফ তো একই কথা, নাকি? জি, আমরা বলতে উই হ্যাভ এনাফ অথবা উই হ্যাভ সাফিশিয়েন্ট বলতে পারি না? জি, ওকে, আবার আমরা বলি যে শুড ইউ রিপিট अगेन, আমরা এই ধরনের বলি যে কি শুড আই রিপিট अगेन। এই যে দেখো, রিপিট মানে কি? আবার বলা, না? পুনরায় বলা। আবার अगेन মানে কি? আবার বলা, রাইট না? জি। তাহলে এখানে কি এগেইনটা দেওয়ার দরকার আছে? না।
এগুলাকে বলা হয় রিডান্ডেন্সি অথবা বাহুল্য দোষ। কি দোষ? বাহুল্য দোষ। বাহুল্য দোষ। তোমরা সবাই বুঝেছো নাকি আমি আবার রিপিট করব? প্রয়োজন নেই। হ্যাঁ, তার মানে এই যে বললাম আমি আবার রিপিট করব বলার দরকার আছে? আমি না। আমি কি রিপিট করব নাকি আমি কি আবার বলবো? তাহলে বললেই তো হইতো না? জি। তাহলে স্যার রিডান্ডেন্সি পড়াইয়া সেটি শেষ করে আবার স্যার বলে আমি নাকি আবার রিপিট করব। তাহলে স্যারটার কি রিডান্ডেন্সি ভালোটা লোকেরা পড়াইছে? কি মনে হয়? তোমাদের মনে তো মনে হয়? জি, রিডান্ডেন্সি হয়েছে এখানে। এখানে রিডান্ডেন্সি হয়েছে। কি হয়েছে? রিডান্ডেন্সি। এখানে রিডান্ডেন্সি হয়েছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা এই রিডান্ডেন্সি আমরা ব্যবহার করব না। যা করব আমরা ভালোটা করে লিখবো। হ্যাঁ, জি। ওকে, ঠিক আছে। তাহলে আজকের লেকচারটা was so tiny, so small, so nuance. ওকে, ঠিক আছে। বাকিগুলো আমরা করেছি, আমরা এর আগেই করেছি। এখানে মিসসেলেনিয়াস দেয়া আছে, এগুলো আমরা আগেই করেছি। লেকচার শীট 5 এ করেছি, আমরা 4 এ করেছি। আমি লিখে দিয়েছিলাম নিচে স্লাইড শেয়ার করে। I can clearly remember. আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আজকে আমি চাইলে আমি লেকচার 12 শেষ করে দিতে পারতাম, এবং সহজ, এবং ওটা আরো ছোট লেকচার। ওকে, সো লেটস স্টার্ট উইথ ফাহমিদুল। জি। তুমি আমাকে অনেক হেল্প করেছো, থ্যাংক ইউ ভাই। জি। তোমার কি রংপুরে? জি। হ্যাঁ, জি। রংপুরের মানুষ না? ওকে, রংপুর, থ্যাংক ইউ। ওকে, ফাইন, রাইট। হ্যাঁ, এগুলো রিডান্ডেন্সি। আমি যে বলি না ওকে, ফাইন, রাইট, ওকে, এগুলো যে বারবার বলি, এগুলো রিডান্ডেন্সি। তবে এগুলো হচ্ছে একটা মানুষের প্রত্যেকটা মানুষের কিছু কমন, এগুলাকে বলা হয় ফ্যাকাল্টি বলা হয়, এগুলাকে বলা হয় তোমার, এগুলাকে কি বলা হয়, রেজিস্টার বলা হয়। আমার পার্সোনাল কিছু রেজিস্টার হচ্ছে ওকে, রাইট, ওকে, ঠিক আছে। মানে even if when I even talk to any formal situation, I continuously keep asking questions that right, and I personally believe that these things should not be repeated. কিন্তু আমি এটা করে ফেলি, আমার হয়ে যায়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। চলো আমরা কবিতা পড়ি। আমরা কবিতাটা পড়বো আজকে আমরা ড্রিম, না হোল্ড ফাস্ট টু ড্রিম ইফ ড্রিম ড্রাইস, এরকম না এটা? আচ্ছা, ঠিক আছে, এরকম দাও। ওকে, হোল্ড ফাস্ট টু ড্রিমস লিখেছেন এই পোয়েমটা তোমার, এখান থেকে প্রশ্ন আসে, ল্যাংস্টন হিউজেস, রাইট? ওকে, সো স্বপ্ন কবিতা না? ওকে, ফাইন। এইসব স্বপ্ন নিয়ে কবিতা লিখলে দুষ্টু শৈব অনেক, বুঝছো? ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, এখানে আচ্ছা দেখো, এখানে হাগস এন্ড হিউজেস বোথ সাউন্ডস কারেক্ট, কারণ উনি তো মূলত হচ্ছে ওনার একটা জীবনের একটা বিশাল একটা অংশ উনি আয়ারল্যান্ডে কাটিয়েছিলেন। উনি মূলত ছিলেন আমেরিকাতে, তো উনি জীবনে একটা বিশাল একটা আয়ারল্যান্ডে কাটিয়েছেন। আয়ারল্যান্ডে কখনো ঘা উচ্চারণ করা হয় না, চা উচ্চারণ করা হয়, রাইট? ওকে, তাহলে দেখো এই পোয়েমটা মূলত, ও ও না, এই পোয়েমটা তো না, ও সরি, দিস পোয়েমস না, এটা না। চলে কি আমার লেকচার শিটটা এখানে আমাকে আবার, ঠিক আছে,
আই থিংক আবার ঠিক আছে, আবার ঠিক আছে, তাই তো? দেখো তো ঠিক আছে কিনা। তেরোটা শিট পড়ানো হবে, 13টা, তোমাদের টোটাল আরো 2টা লেকচার হবে, এরপরে সলভ ক্লাস হবে, আরো অনেকগুলা ক্লাস দিবে তোমাদের, ফার্স্ট পেপারের উপরে ক্লাস হবে, অনেকগুলো ক্লাস হবে। আচ্ছা খেয়াল করো, ড্রিমস, ড্রিমস এই কবিতাটা লিখে, এই কবিতাটা হচ্ছে মূলত একটা একটা মোটিভেশনাল কবিতা। আধুনিক যুগের যে কি বলা যায়, সুশান্ত পাল, তারপরে হচ্ছে এই যে আমাদের আধুনিক যুগের কিছু আছে না, সুলাইমান শুকন যেভাবে মানুষকে মোটিভেশন দেয় টাকা নিয়ে, তো এটা হচ্ছে আধুনিক যুগের একটা মোটিভেশনের কবিতা। তো এখানে কবি বলছে যে হাল ছাইরো না, যেই যেই পরিবেশ আমাদেরকে বলে না, হাল ছেড়ো না যত কষ্টই হোক, সবসময় লেগে থাকো, কি থাকো, লেগে থাকো, ভন্ডামি, হ্যাঁ, এগুলো সব হচ্ছে টাকা নিয়ে ভন্ডামি করে, কি হাল ছেড়ো না, লেগে থাকো, যাই সিচুয়েশন আসুক না কেন জীবনে কখনো হাল ছেড়ো না, এই কথাই বলছে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, আন্ডারলাইন দ্য ওয়ার্ড হোল্ড, এখানে হোল্ড হচ্ছে ভার্ব, বলছে কি হোল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমকে আঁকড়ে ধরো, ড্রিমকে কি করো, আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, বিকজ, এখানে ফর শব্দটার মানে হচ্ছে বিকজ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্নটাই মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, লাইফটা কি হয়ে যাবে, ব্রোকেন উইংড হয়ে যাবে। দেখো এই ব্রোকেন উইং হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে এই যে ব্রোকেন উইংড হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রোকেন উইংড মানে ডানাহীন পাখি হয়ে যাবে। তুমি পাখি, একটা চিন্তা করো তো, এটা পাখি যার ডানা নাই, একটা পাখি যার ডানা নাই, তার পাখিটাকে আসলে ওকে আর পাখি বলা যায়? তাহলে তেলাপোকা আর পাখির মধ্যে তাহলে আর পার্থক্য রইল না। তার মানে বলছি ইফ ড্রিম ডাইজ, ইফ ড্রিমস ডাই, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, লাইফটা কি হয়ে যায়, একদম ব্রোকেন উইংড বার্ড হয়ে যায়, লাইফটা কি হয়ে যায়, একদম ডানাহীন পাখি হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? ডানাহীন পাখি, দ্যাট ক্যান নট ফ্লাই, ইভেন ইফ, এটার নাম হচ্ছে পাখি কিন্তু এটা কি উঠতে পারে না, এটা তেলাপোকার মতো কি হয়ে যায়, এটা জরাজীর্ণ একটা ইনসেক্টে পরিণত হয়ে যায়। এই কারণে কবি বলছে কি, প্রথমেই কবি অর্ডার করছে, শুরুতে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, শুরুতে যে সেন্টেন্সটা আছে দেখো, শুরুর যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ। হোল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমকে আঁকড়ে ধরো, বিকজ, ফর মানে হচ্ছে বিকজ, ইফ ড্রিমস ডাই, ড্রিম যদি মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, জীবনটা কি হয়ে যায়, একটা ডানাহীন পাখির মতো হয়ে যায়। এটা একটা মেটাফর, এই যে লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এটা হচ্ছে একটা মেটাফরের এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্যাট ক্যান নট ফ্লাই, যেটা কি উঠতে পারে না, উঠতে পারে না। আবার কবি অর্ডার করছে তোমাকে, কবি আবার অর্ডার করছে যে হোল্ড ফাস্ট টু ড্রিমস, ড্রিমকে আঁকড়ে ধরো, when dreams go, ড্রিম যদি চলে যায়, লাইফ ইজ আ barren field, লাইফটা কি হয়ে যায়, এটা barren field হয়ে যায়। barren শব্দটা নিচে আন্ডারলাইন করো, barren, barren হচ্ছে অ্যাডজেক্টিভ, barren মানে হচ্ছে শুষ্ক, যে জমিতে কি হয় না, কখনো ফসল হয় না। barren শব্দটা মানে হচ্ছে শুষ্ক, যেই জমিতে ফসল হয় না, সেটাকে barren field বলা হয়। কি বলা হয়? barren field। বলেছে যে যদি ড্রিমটাই মারা যায়, লাইফটা হয়ে যায় শুষ্ক জমি হয়ে যায়, শুষ্ক জমি হয়ে যায়, যে জমি থেকে কখনো ফসল উৎপাদন হয় না, যেটা কি হয়ে যায়, ফ্রোজেন উইথ স্নো, যেটা স্নো দিয়ে ফ্রিজ হয়ে যায়, ফ্রোজেন উইথ স্নো। তাহলে কি, hold fast to dreams, for if dreams die, life is a broken wing bird that cannot fly, hold fast to dreams, for when dreams go, life is a barren field frozen with snow। খেয়াল করো, এই যে এটা হচ্ছে পার্সনিফিকেশন, খেয়াল করো, এই যে ইফ ড্রিমস ডাই, স্বপ্ন যদি মারা যায়, এটা হচ্ছে পার্সনিফিকেশন, কারণ মারা যাওয়ার ক্ষমতা হচ্ছে শুধুমাত্র মানুষের, কিন্তু এখানে বলা হয়েছে কি, স্বপ্ন মারা যাওয়া, তার মানে এটা পার্সনিফিকেশন। আবার দেখো, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, এটা হচ্ছে মেটাফর, এটা হচ্ছে কি মেটাফর, দ্যাট ক্যান নট ফ্লাই, পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন, সরি এটা পার্সনিফিকেশন, এটা ফিগার অফ স্পিচ না, এটা ফিগার অফ স্পিচ না। আবার দেখো, ড্রিমস গো, ইফ when dreams go, পার্সনিফিকেশন, লাইফ ইজ এ barren field, এটা হচ্ছে কি মেটাফর, কি এটা মেটাফর। আবার দেখো, এই কবিতা থেকে কোনো প্রশ্ন আছে কিনা বলো, এই কবিতা থেকে কোনো প্রশ্ন, ইজ देयर এনি কোয়েশ্চেন এই কবিতা থেকে? আদারওয়াইজ লাইফ ইজ এ barren field, এটা মেটাফর, অবশ্যই মেটাফর, 100% মেটাফর, লাইফ ইজ এ মেটাফর, এটা মেটাফর, লাইফ ইজ এ barren field, এটা মেটাফর।
লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, এটা মেটাফর না, অফকোর্স মেটাফর। লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবনটা কি হয়ে যায়, একদম শুষ্ক নিরানন্দ মরুভূমি হয়ে যায়। ওকে ঠিক আছে। আচ্ছা তোমাদের লেকচার শিটের বাইরে ইজ देयर এনি কোশ্চেন, any type of question if you want to ask me, otherwise I will put my meeting end here। তাহলে আমি রেস্ট পাবো কিছুক্ষণ।